ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার। এখানে তোমরা পড়াশোনার ভিডিওর পাশাপাশি তোমরা যে প্রাকৃতিক যে পশু পাখি ও গাছপালা এগুলোর যে আচার আচরণ বিভিন্ন সেগুলো নিয়েও ভিডিও আপলোড করা হয়, ঠিক আছে? ওগুলোও তোমরা দেখে নিতে পারো, অলরেডি আপলোড করা আছে, ওগুলো দেখে নিতে পারো, ঠিক আছে? আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তোমরা বুঝতেই পারছো থাম্বনেল দেখে, রাসায়নিক গণনা। এখানে ছায়া প্রকাশনী বই থেকে দুয়ারি মাইতিলি গাঙ্গুলির লেখা এই বইয়ের যে প্রশ্নগুলো আছে 1 নম্বরের প্রশ্ন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখো, তোমাদের যাদের এই বইটা নেই তাদের জন্য আমি প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি একবার, তোমরা ওগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর তারপর আরেকটা কথা বলি যে এই যে প্রশ্নগুলো আমি দেখাবো এগুলো হচ্ছে একটু পুরাতন বই। পুরাতন বই মানে কি এই সিলেবাসে, তোমাদের এই সিলেবাসের বই, কিন্তু পুরাতন। নতুন যদি এই বই যাদের কাছে আছে এই লেখকের, তাদের ক্ষেত্রে প্রশ্নগুলো একটু পাল্টেছে, মানে আরও কিছু বাড়িয়েছে প্রশ্ন, সেই জন্য কিছুটা প্রশ্ন তাদের বাড়তি পাবে, আমাদের এখানে কিছুটা কম পাবে, ঠিক আছে? যাই হোক, তাহলে প্রশ্নগুলো দেখে নাও। এই হলো 1 নম্বরে এই পার্টটা, এই প্রশ্ন 1 নম্বরে, বুঝতে পারছো এটা আর এইটা, ঠিক আছে? আর নতুন যে প্রশ্ন প্যাটার্নটা হয়েছে সেটাও দেখিয়ে দেবো তোমাদের, তার উত্তরও বলে দেবো, যেহেতু আমার কাছে আছে অলরেডি এই অধ্যায়টার, এবং আরও কিছু অধ্যায়ের আছে, কারণ ছাত্রের কাছে ওগুলো জোগাড় করা। আর আরও বেশ কিছু অধ্যায় নেই প্রশ্নগুলো, সেগুলো তোমরা যদি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তোমাদের 9-10-এর জন্য একটা গ্রুপ আছে, সেটা দিয়ে দিয়েছি, ওখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো, গিয়ে প্রশ্ন পাঠালে তার উত্তরও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আর যেগুলো আমাদের আছে সেগুলো তোমাদের সলভ এখানে করে দেবো। দেখো, তাহলে এই ছিল প্রশ্ন, যাদের কাছে বইটা নেই এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? তাহলে চলো প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করা যাক। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, বলেছে 12 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড পরিমাণ। দেখো, এই ধরনের প্রশ্নগুলো উত্তর দিতে হলে তোমাকে বিক্রিয়ার সমীকরণটা জানতে হবে, ঠিক আছে? সমীকরণ জানলেই অর্ধেকটা হয়ে যাবে। দেখো কী বলেছে, 12 গ্রাম কার্বনের দহন করতে কী লাগে? অক্সিজেন লাগে, তাই কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, এই হচ্ছে বিক্রিয়াটা। তাই আমরা এই অঙ্কটা যদি আমাকে ওই অপশান এমসিকিউতে না দিয়ে এমনিভাবে দিত 1 নম্বরে, তখন কিন্তু করে দেখাতে হতো। তা সেইভাবে কীভাবে করতে হয় সেটা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। অপশান হলে তো রাফে তাড়াতাড়ি করে একটা ক্যালকুলেশন করে উত্তরটা বসিয়ে দেবো, তাই না? কিন্তু তোমার কীভাবে হলো সেটা তোমার জানতে হবে, তো সেই জন্য এখানে আমরা পুরোপুরি করে দেখিয়ে দিয়েছি। দেখে নাও কীভাবে করতে হয়। বিক্রিয়ার পদ্ধতি লিখতে হবে, বিক্রিয়ার সমীকরণ। বিক্রিয়ার সমীকরণটা কি? কার্বন প্লাস অক্সিজেন মিলে তৈরি হয়েছে কার্বন ডাইঅক্সাইড, এই হয়ে গেল। এবার বলেছে 12 গ্রাম কার্বন, সেই জন্য কার্বনে আমাদের 12 গ্রাম কার্বন মানে এখানে 12 লিখেছি সেটা নয়, এর কারণটা কেন বলে দিচ্ছি। দেখো, এখানে যেহেতু গ্রাম মানে ভরটা দেওয়া আছে, তাই তো, সেই জন্য কার্বন যার সঙ্গে যার কী বলেছে, কার্বনের দহনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বনের দহনে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে। তাই আমরা কার্বনের কী বার করবো, কার্বনের আণবিক ভর, যেহেতু কার্বন যেহেতু একটা মৌল, তাই তার পারমাণবিক ভর পাবো। আর কার্বন ডাইঅক্সাইড যেহেতু একটা যৌগ, তাই তার আণবিক ভর বার করব, বোঝা গেল? তাই কার্বনের পারমাণবিক ভর কত? 12, আর তাকে গ্রামে প্রকাশ করলে হয়ে যায় 12 গ্রাম, মানে গ্রাম পারমাণবিক ভরটা এখানে বার করতে হবে, ঠিক আছে? তাহলে সেই রকমভাবে কার্বন ডাইঅক্সাইড যেহেতু যৌগ, তার আণবিক ভর বার করবো। আণবিক ভর কী করে বার করতে হয়? যে আর যেসব যৌগগুলোর মধ্যে যেসব পরমাণুগুলো আছে তাদের পারমাণবিক ভরগুলো যোগ করলেই আণবিক ভর পাবো। দেখো এখানে কী আছে, কার্বন আছে, কার্বনের পারমাণবিক ভর কত? 12। অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। আর যে দুটো আছে O2, মানে দুটো আছে, তাই 2 গুণ, তাহলে 16 দুগুণে 32, আর 12 কত হলো? 44। আর গ্রাম লেখা হলো কেন? গ্রাম পারমাণবিক ভরটা বার করতে হবে, ঠিক আছে? গ্রাম, তাই এত গ্রাম, 44 গ্রাম হলো। এই যে 44 গ্রামটা, এটা কিন্তু আণবিক ভর নয়, আণবিক ভর 44, আণবিক ভরের কোনো একক হয় না। আর গ্রাম লিখলাম, ওটা গ্রাম পারমাণবিক গ্রাম আণবিক ভর, ঠিক আছে? বোঝা গেল? এটাই, যেহেতু প্রশ্নতে ওই এত গ্রাম করে দেওয়া আছে ভর হিসাবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এই আমরা সমীকরণ থেকে কী পাচ্ছি, সমীকরণ থেকে প্রশ্ন যা দেওয়া থাকবো, সমীকরণ থেকে পাচ্ছি কি? 12 গ্রাম কার্বনের দহনে 44 গ্রাম আমাদের কার্বন ডাইঅক্সাইড আমরা পাচ্ছি, তাই তো? আর প্রশ্নও তো দেওয়া আছে 12 গ্রাম কার্বন, তাহলে আমাদের উত্তরটা সেই 44 গ্রাম হবে, ঠিক আছে? আর তাহলে বাড়তি এখানে যদি বলতো 12 গ্রাম না বলে বলতো যে 24 গ্রাম কার্বনের দহনে কতটা কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় সেটা বার করো, তখন কিন্তু আমাকে 12 গ্রামে 44 পাচ্ছি, তাহলে 24 গ্রামে কত সেটা বার করতে হতো, বুঝা গেল? যেহেতু সমীকরণ থেকে 12 পাচ্ছি, আমাদের প্রশ্নও 12, তাই এখানে প্রশ্ন যা দেওয়া যায় সেটাই উত্তর হবে, 44 হবে, তাই তো? তাহলে উত্তর বিদ্যাগেরটা, বোঝা গেল? 44 গ্রাম হলো। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো পরবর্তী যে প্রশ্ন, 2 মোল NO মানে নাইট্রিক অক্সাইড NO এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায়
উৎপন্ন নাইট্রোজেন ডাইঅক্সাইডের আয়তন এসটিপিতে বার করতে বলেছে। তাহলে দেখো 2 মোল এনওর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া, তাহলে এখানে তোমাকে রাসায়নিক বিক্রিয়াটা জানতে হবে। বিক্রিয়াটা কি? এনওর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রোজেন ডাইঅক্সাইড। দেখো এনওর সঙ্গে অক্সিজেন, এই বিক্রিয়াটাকে কিন্তু সমতা বিধান, এই যে দুই যোগ করে দুই নিয়ে নিয়েছি, মানে সমতা বিধান করা জানো তোমরা নিশ্চয়ই। এই সমতা বিধান করে নিতে হবে, কিন্তু সমতা বিধান না করে কিন্তু ক্যালকুলেশনটা করবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে সমতা বিধান করে নেবো। সমতা বিধান করলে এটাই দাঁড়ায়, এখানে নাইট্রোজেন দেখো দুটো, নাইট্রোজেন এখানে দুটো, না অক্সিজেন কত? 4টে। এখানে দেখো এখানে দুটো, এখানে দুটো, তাহলে 4টে হয়ে গেল। তাহলে সমতা বিধান হয়ে গেছে, মানে সমানের বাম দিকে যতগুলো নাইট্রোজেন আছে, যতগুলো অক্সিজেন আছে, ডান দিকেও ততগুলো নাইট্রোজেন, ততগুলো অক্সিজেন পরমাণু আছে। বোঝা গেল? ব্যাস, এবার হয়ে গেল, সমতা বিধান হয়ে গেল। এবারে আমরা দেখব, দেখো এখানে যেহেতু মোল বলেছে, মানে মোল দিয়ে বলেছে, সেই জন্য আমাদের যে গ্যাসগুলো আছে, এগুলো তো গ্যাস, এই গ্যাসগুলোর আমরা কত মোল আছে, এখানে 2 মানে সেটা দুই মানে সেটা বোঝাবে 2 মোল, ঠিক আছে? 2 মোল এনওর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কত মোল উৎপন্ন হচ্ছে? 2 মোল NO2 উৎপন্ন হচ্ছে, তাই তো? এটা আমরা সমীকরণ থেকে পাচ্ছি। প্রশ্নতে কি বলেছে? প্রশ্নতে বলেছে সেই 2 মোল, তাহলে উত্তরটা সেই কী হবে? তাহলে 2 মোল NO পাচ্ছি, কিন্তু আমাকে বলেছে এসটিপিতে আয়তন বার করো। এটা তো 2 মোল NO2 পেলাম, এটা তো আয়তন নয়, তাই তো? এবারে 2 মোল কোনো গ্যাসের আয়তন কত সেটা আমাকে জানতে হবে। আমরা কি জানি? এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 2 মোলের আয়তন কত হবে? তাহলে 2 গুণ হয়ে যাবে, 2 × 22.4 মানে 44.8 লিটার। দেখো সমীকরণ থেকে সেটা আমি লিখেছি। দেখো সমীকরণ থেকে কী পাই? 2 মোল NO এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় 2 মোল NO2 উৎপন্ন হয়। আমরা জানি এসটিপিতে 1 মোল NO2 এর আয়তন কত? 22.4 লিটার, তাই তো? তাহলে অতএব এসটিপিতে 2 মোল NO2 এর আয়তন হবে 2 × 22.4 লিটার, মানে 44.8 লিটার। বোঝা গেল? এইভাবে কিন্তু অঙ্কটা করতে হয়, কিন্তু যেহেতু এটা এমসিকিউর অঙ্ক, তাই এত আমরা লিখে করবো না। এটা হচ্ছে এমসিকিউ না পড়লে, যদি এমনি পড়তো তখন কীভাবে করতে হতো সেইভাবে আমি করে দিয়েছি, ঠিক আছে? এটা মানে নিয়মটা তো জানতে হবে তোমাদের, না জানলে তোমরা রাফে করবে কী করে? রাফে তো ঝটপট ক্যালকুলেশন করে উত্তরটা বসে দিতে হয়, এমসিকিউর অঙ্ক, মানে এমসিকিউ যে প্রশ্নগুলো, তাই তো? তোমরা নিশ্চয়ই জানো। আচ্ছা, তাহলে এই ছিল অঙ্কটা কীভাবে করতে হয়। তাহলে উত্তরটা পেয়ে গেলাম আমরা 44.8। এখানে যেগুলো আমরা ব্যবহার করলাম, দেখো এইগুলো কিন্তু মনে রাখতে হবে। এটা মনে রাখবে যে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন এসটিপিতে, অবশ্যই এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। আর একটা কি, যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, হ্যাঁ এইটাই তোমার মনে রাখতে হবে। আর 1 মোলের যে কোনো গ্যাসের আয়তন, ঠিক আছে? এটাই, এই যে কন্ডিশনগুলো তোমাদের, আর বিক্রিয়ার সমীকরণগুলো জানতে হবে, জানলে তবে এই অঙ্কগুলো করাটা সহজ হয়ে যাবে, ঠিক আছে? তোমরা অনেকগুলো বিক্রিয়ার সমীকরণ আমরা শর্ট ভিডিওতে ওগুলো দিয়ে দেবো, যে কোনগুলো বিক্রিয়ার সমীকরণগুলো জানতে হয়, কেন তোমাদের যে সিলেবাসে যে বিক্রিয়াগুলো তোমরা পড়ো ওইগুলোর মধ্যেই আসবে, ঠিক আছে? আচ্ছা চলো, তাহলে এবারে পরবর্তী অঙ্কটা আমরা দেখে নিই। তাহলে এখানে উত্তরটা হয়ে গেল ডি। বলেছে 4 মোল, পরবর্তী অঙ্কটা বলে দেখো, 4 মোল হাইড্রোজেনের সঙ্গে 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মোল সংখ্যা। এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, খুবই ইম্পর্ট্যান্ট, গুলিয়ে ফেলে অনেকে। দেখো এই অঙ্কটা দেখো ভালো করে। 4 মোল হাইড্রোজেনের সঙ্গে 2 মোল, তাহলে আগে হাইড্রোজেন অক্সিজেনের বিক্রিয়ায় যে স্টিম বলেছে, এখানে কিন্তু জল নয়, স্টিম, ঠিক আছে? স্টিম আর জলের মধ্যে পার্থক্য আছে একটু, তাই না? সংকেত তো একই। দেখো হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় জল উৎপন্ন, এখানেও সমতা বিধান করে নিতে হবে। সমতা বিধান করলে এখানে 2 হয়, আর এদিকে 2, তার মানে এখানে কী বলে? মোল বলে, ব্যাস। তাহলে এখানে দেখো সমীকরণ দিয়ে পাচ্ছে এটা 2 মোল, আর অক্সিজেনও চেয়েছে, তাই অক্সিজেনও বার করবো। অক্সিজেন এখানে 1 মোল, এখানে 2 মোল। তাহলে কী দেখতে পাচ্ছি সমীকরণ থেকে? যেটা আমরা পাচ্ছি যে 2 মোল হাইড্রোজেনের সঙ্গে 1 মোল অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মোল সংখ্যা কত? 2। মোল সংখ্যা যখন চাইবে তখন 2, তাই তো? মোল সংখ্যা 2, যেহেতু 2 মোল সংখ্যা 2। তাহলে এবার প্রশ্নই বলেছে যে 4 মোল হাইড্রোজেনের সঙ্গে 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মোল সংখ্যা কত হবে? এই জায়গাটায় অনেকে কি ভুল এটাই করে, কি করবে? ধরো প্রথম বার করলো, যেহেতু ঐকিক নিয়মে করবে এরকমভাবে, যেহেতু যখনই তোমার যদি এটাই থাকতো, শুধু একটাই থাকতো, অক্সিজেন না বলে শুধু বললো যে 2 মোল অক্সিজেন, মানে বললো যে হাইড্রোজেনের দহনে 2 মোল হাইড্রোজেনের দহনে 2 মোল উৎপন্ন হয়েছে, তাহলে 4 মোল হাইড্রোজেন দহনে কত বার হয় বার করো, তখন সঙ্গে সঙ্গে বার করে দিতে পারতো, তখন সেটা ঐকিক নিয়মে হয়ে যেত। কিন্তু এখানে দুটো রাশি একসঙ্গে বলেছে, এটা 2 মোল বলেছে, এটা 1 মোল, ঠিক আছে? একসঙ্গে বলেছে। সেরকম ক্ষেত্রে যখন আমরা করতে যাব,
তখনই কী করব, তখনই কিন্তু ঐকিক নিয়মে সরাসরি করলে ভুল হয়ে যাবে। মানে তুমি যদি এরকম করো প্রথমে যে 2 মোল হাইড্রোজেনের সঙ্গে 1 মোল অক্সিজেনের বিক্রিয়া উৎপন্ন স্টিমের মোল সংখ্যা 2, তাহলে 4 মোল হাইড্রোজেনের সঙ্গে প্রথমে 1 মোল বার করলে 1 মোলের বিক্রিয়ায় কত হয়, তাহলে প্রথমে 4 গুণ করলে, তারপর আবার 2 দিয়ে আবার 2 গুণ করলে, তাহলে সেটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, ঐকিক নিয়মে করলে ভুল। তাহলে এখানে কি করতে হবে, এখানে দেখতে হবে, দেখো এর যে অনুপাতটা, এর অনুপাতটা ঠিক আছে কিনা। দেখো 2 মোল হাইড্রোজেন আর 1 মোল অক্সিজেন, তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের মোলের যে পরিমাণের অনুপাতটা কত, 2:1, তাই তো। আর যেটা আমার চেয়েছে কি, দেখো চেয়েছে বলেছে 4 মোল হাইড্রোজেন আর 2 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া, আর সেখানে অনুপাতটা কত, দেখো 4:2 করলে মানে 2:1 হয়ে যায়। তাহলে অনুপাতটা সেম আছে। তাহলে অনুপাত যেহেতু সেম আছে, তখন আমরা কি করব, যেহেতু কত গুণ বেড়েছে, 2 গুণ বেড়েছে, তো এটা তো 2:1 আর ওটা হচ্ছে 4:2, মানে 2 গুণ বেড়েছে। তাহলে এখানে উৎপন্ন যে স্টিমটা সেটাও 2 গুণ বাড়বে। 2 মোল ছিল, তার সঙ্গে 2 গুণ বাড়বে। বোঝাতে পারলাম, 2 গুণ বাড়বে। আর যদি এই অনুপাতটা সমান না হতো, তখন কি করতে, তখন যেটা কম পরিমাণে আছে সেটার উপর বেস করে ঐকিক নিয়ম বার করবো। তার মানে কি দাঁড়ালো, তার মানে দেখো সেইভাবে কী করলেও দেখো উত্তরটা একই হবে। তার মানে 1 মোল, এটা হাইড্রোজেন যা হোক না কারণ হাইড্রোজেন ভেবে নিলাম, যে এখানে বলবো যে 1 মোল হাইড্রোজেনের সঙ্গে 1 মোল অক্সিজেনের বিক্রিয়ায় আমার কি 2 মোল স্টিম উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তাহলে এই হাইড্রোজেনের সঙ্গে বার করতে বলেছি 2 মোল অক্সিজেন, তাই 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় কতটা স্টিম উৎপন্ন হবে, তাই 2 × 2, দেখো 4 হয়ে যাবে। উত্তরটা সেই 4ই আসবে। বোঝা গেল, মানে কম যেটা আছে সেটাকে নিয়ে আমরা বার করব, সেটাকে ধরে যেটার পরিমাণ কম আছে। এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের পরিমাণটা কম আছে, তাই সেই কমটার উপর বেস করে আমি তখন বার করব, যদি আমার এই অনুপাতটা সমান না হতো। বোঝা গেল, এই হচ্ছে নিয়ম। এই ধরনের যখনই দুটো করে রাশি একসঙ্গে বলে দেবে, তখন কিন্তু এইভাবে বার করতে হয়। তাহলে বোঝা গেল, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে উত্তরটা হয়ে যাবে 2:2, মানে হচ্ছে 4। তাহলে উত্তরটা কি, বিদ্যাগেরটা উত্তরটা হবে বিদ্যা। এবারে দেখো 4 নম্বর যে অঙ্কটা আছে, 12 গ্রাম কার্বনের দহনে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এসটিপিতে তার আয়তন। একটু আগে কার্বনের দহনের সমীকরণটা আমরা জানি, তাই সেই সমীকরণটাও এখানে লিখে নেব। কার্বন আর অক্সিজেনের সমীকরণটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডে উৎপন্ন হয়, আর এটাও জানি 12 গ্রাম আর 44 গ্রাম হয়, সেই জন্য এটা বিস্তারিতভাবে বার করে দেখানো হলো না, আগে বার করে দেখিয়েছি। তাহলে 44 গ্রাম, তাহলে 12 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন যে কার্বন ডাইঅক্সাইড সেটা হলো 44 গ্রাম। কিন্তু এই 44 গ্রামের এসটিপিতে আয়তনটা কত, 44 গ্রাম যে কার্বন ডাইঅক্সাইড তার এসটিপিতে আয়তন কত হয়। আর এখানেও একটা সূত্র আমাদের ধর্ম জানতে হবে। আমরা জানি যে এসটিপিতে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন হয় কত, 22.4 লিটার। আর 1 গ্রাম অণু মানে কত, 1 গ্রাম অণু মানে হচ্ছে তার যে গ্রাম আণবিক ভর, সেটাই হলো 1 গ্রাম অণু। বোঝা গেল, মানে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যেটা হয় সেটাই হলো 1 গ্রাম অণু। 1 গ্রাম অণু মানে কি, সেটা আমরা একটা শর্ট ভিডিওতে তার ডেফিনেশনটা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো যদি তোমরা না জানো ওটা। ঠিক আছে, বা বইতেও পেয়ে যাবে। তাহলে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। আর 1 গ্রাম অণু মানে তার গ্রাম আণবিক ভর। আর কার্বন ডাইঅক্সাইড গ্রাম আণবিক ভর কত, 44 গ্রাম। তাহলে 44 গ্রামের আয়তনও হবে 22.4 লিটার। তাহলে এখানে দেখো সমীকরণ থেকে কী পাচ্ছি, 12 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন হচ্ছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তাই তো, এটাই পাচ্ছি আমরা। আর প্রশ্নও তাই চেয়েছে যে 12 গ্রামের দহনে কতটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তার এসটিপিতে আয়তন। তাহলে 12 গ্রামের দহনে আমরা 44 গ্রাম পাচ্ছি, তাহলে আমরা 44 গ্রামের আয়তনটা বার করবো। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হয় এসটিপিতে কত, 22.4 লিটার। তাহলে এখানে উত্তরটা কত হবে, উত্তরটা হবে 22.4 লিটার, মানে ডির দাগেরটা উত্তর। বোঝা গেল, ডিটা হলো উত্তর। ঠিক আছে, এখানে বিস্তারিত আর লিখে করিনি, শুধু জাস্ট একটু বলে আর মুখে তো বলে দিলাম। ওটা তোমরা যদি লিখতে চাও লিখে নিতে পারো উপরে। সমীকরণ থেকে পাই বলে ওটা লিখবে, 12 গ্রাম কার্বনের দহন এটা লিখলে, তারপর লিখবে যে আমরা জানি, তারপর তো এটা লিখবে আমরা জানি এসটিপিতে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আয়তন এত। তাহলে অতএব যে এসটিপিতে উৎপন্ন যে কার্বন ডাইঅক্সাইড আয়তন হবে এত। ঠিক আছে, অতএব এটা লিখতে 12 গ্রাম কার্বনের দহনে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এসটিপিতে তার আয়তন হবে 22.4 লিটার। এটাই, তাহলে অতএব উত্তরটা হবে ডি। ঠিক আছে, এটা হলো 1 নম্বরে যেমনি প্রশ্ন তাহলে সেটা কীভাবে করতে হয় সেটাই ওইভাবে করতে হয়। আর যেহেতু এটা অপশান প্রশ্ন, তাই শুধুমাত্র এই পর্যন্ত করে নে উত্তরটা করে দেবো। মানে এটা তো রাফে করে নিয়ে করতে হয়, এটা বলেইছিলাম আগে। যাই হোক, এবার চলো
পরবর্তী যে অঙ্কটা, পরবর্তী অঙ্ক নয়, এবারে পরবর্তী যে প্রশ্নগুলো দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রথম যেটা আছে, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ বলতে কী বোঝো। এই যে কাকে বলে, এই প্রশ্নগুলো আমরা কিন্তু অলরেডি দিয়ে রেখেছি, তোমরা দেখবে শর্টস ভিডিওতে এই প্রশ্নের উত্তর দেওয়া আছে, ঠিক আছে, তোমরা ওখান থেকে দেখে নিও। তারপরে ভরের সংরক্ষণ সূত্রটাও ওখানে পেয়ে যাবে, ঠিক আছে, ওই শর্টস ভিডিওতে পেয়ে যাবে, তাই এখানে ওটা দিলাম না। তারপরে শক্তি ও ভরের পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের যে সমীকরণ, সেটা এখান থেকে দেখে নাও। আইনস্টাইনের যে সমীকরণ সেটা হলো কি, আইনস্টাইনের সমীকরণ হলো ই সমান এম সি স্কোয়ার। শুধু এটা লিখে দিলে হবে না, পাশে বলে দিতে হবে ই কি, এম কি, আর সিটা কি। ই হলো শক্তির পরিমাণ, আর এম হলো পদার্থের ভর, আর সি শূন্য মাধ্যমে আলোর বেগ, ঠিক আছে, এটাই। তারপরে প্রশ্নটা হচ্ছে যে গ্যাসের প্রমাণ ঘনত্ব বাষ্প ঘনত্ব বলতে কী বোঝো। এটাও কিন্তু শর্টস ভিডিওতে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিও, ঠিক আছে। তারপরে যে গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক ভরের সম্পর্কটি লেখো। বাষ্প ঘনত্ব ও আণবিক ভরের সম্পর্ক, যে গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক ভরের মধ্যে সম্পর্কটা হলো, দেখো গ্যাসের আণবিক ভর সমান 2 গ্যাসের বাষ্প ঘনত্ব, এটাই। তারপরে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে কি কি পরিমাণগত তথ্য জানা যায়। পরিমাণগত তথ্য দেখে নাও। রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে প্রাপ্ত পরিমাণগত তথ্যগুলো হলো, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলির মধ্যে ওজনমাত্রিক ও আয়তনমাত্রিক সম্পর্ক। আয়তনমাত্রিক কখন, যদি গ্যাসীয় হয়, বিক্রিয় বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয় তখন, তার পাশে লিখে দেওয়া হয়েছে গ্যাসীয় হলে জানা যায়। তাহলে কী হলো, আয়তনমাত্রিক সম্পর্ক জানা যায়। একটা হচ্ছে ওজনমাত্রিক সম্পর্ক জানা যায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলির মধ্যে, আর তাদের মধ্যে আয়তনমাত্রিক কী সম্পর্ক আছে সেটা জানা যায়। এবার এই আয়তনমাত্রিক আর ওজনমাত্রিক ব্যাপারটা কী, সেটা বিস্তারিত আলোচনা এখানে করা হবে না, যদি 1 নম্বর বলেছে তাই এইটুকু লিখে দেবো, আর যদি 2 নম্বর বলতো তাহলে ওটা বিস্তারিত আলোচনা করে দেওয়া হতো, ঠিক আছে। তোমরা যদি চাও বিস্তারিত আলোচনা করে দিতে পারো, 1 নম্বরের জন্য দিতে পারো, কিন্তু 1 নম্বর অতটা প্রয়োজন নেই, সেইভাবে লিখলে হবে, ঠিক আছে। এবার দেখো পরবর্তী যে প্রশ্নটা আছে 7 নম্বরে, যে রাসায়নিক বিক্রিয়ায় ভরের কোনো পরিমাপযোগ্য পরিবর্তন ঘটে কি না। রাসায়নিক বিক্রিয়ায় ভরের কোনো পরিমাপযোগ্য পরিবর্তন ঘটে না, ঠিক আছে, পরিবর্তন ঘটে না। এই ছিল তোমাদের এই বইয়ের যে প্রশ্নগুলো, ঠিক আছে। এবার দেখব আমরা যে নতুন বইয়ে কী কী প্রশ্ন আছে, বেশ কী কী প্রশ্ন আছে সেগুলো আমরা আলোচনা করব। এই লেখকের নতুন যে বইগুলো, একদম নতুন যারা বই 2025 বা 2024 কিনবে, সেই বইগুলোতে যেগুলো আছে সেগুলো দেখে নিই, চলো। দেখো নতুন বইটাতে ওগুলো ছাড়া, আগের যে প্রশ্নগুলো বললাম ওগুলো ছাড়াও যে এক্সট্রা প্রশ্ন আছে সেগুলো এখানে আলোচনা করেছি, দেখে নাও। সেখানেও পেজ নম্বর কিন্তু 27 আছে ওই প্রশ্নগুলো, ঠিক আছে, নতুন বইটাতে। দেখে নাও, স্তম্ভ মেলাও যেগুলো আছে সেটা আমরা দেখে নিই। বলেছে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কোনটা হবে। এইটা দেখো বির দাগেরটা হবে বি 22 গ্রাম, ঠিক আছে। এটা কী করে হলো, ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। দেখো ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজনের যে সমীকরণটা জানতে হবে কি, ঠিক আছে, জানলে এটা আমরা বার করতে পারবো, দেখে নাও। দেখো এই হচ্ছে তোমাদের সেই সমীকরণটা হবে, বিক্রিয়ার সমীকরণ। ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজনে কী হবে, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আর বলেছে যে 50 গ্রামের বিয়োজনে কতটা কার্বন ডাইঅক্সাইড বার করতে হয়। আমরা সমীকরণ থেকে কী পাচ্ছি, সমীকরণ থেকে পাচ্ছি, দেখো ক্যালসিয়ামের পারমাণবিক ঘনত্ব 40, আর কার্বনের তো 12 জানি, অক্সিজেনের 16, 348, 12 আর 40 যোগ করলে হয় 100 গ্রাম। তাহলে 100 গ্রামের বিয়োজনে পাচ্ছি 44 গ্রাম। তাহলে প্রশ্ন চেয়েছে 50 গ্রাম, তাহলে 50 গ্রামের বিয়োজনে কত পাবো, এইটা হবে 44 100 × 50, তাই তো। তা সেটা করলে কত হয় 22, তাহলে উত্তরটা 22 গ্রাম হবে। বুঝে গেল কীভাবে হলো, এটাই, ঠিক আছে। আর এই যে পারমাণবিক গুরুত্বগুলো বলেছিলাম জানতে হবে, ক্যালসিয়ামের 40, সেগুলো কিন্তু জানতে হবে, বিভিন্ন কয়েকটা পারমাণবিক গুরুত্ব জানতে হবে তোমাদের, সেটা আমরা শর্ট ভিডিওতে বলে দেবো, ওখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী যেটা বলেছে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এসটিপিতে কত, তাই তো, সেটা কোন অপশানটা হবে। এখানে হয়ে যাবে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হবে 44 গ্রাম। কেন হবে, দেখো আমরা কি জানি যে কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ভরটা কত, আণবিক ভর 44, তাই গ্রাম আণবিক ভর 44 গ্রাম, তাই তো। আর ওই 44 গ্রামের আয়তন হয় এসটিপিতে 22.4 লিটার, তাই তো। তাহলে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কত হবে এসটিপিতে, ওই 44 গ্রাম হবে, ঠিক আছে। এটাই একটু আগেই তো আমরা দেখলাম এসটিপিতে তার আয়তন হতে হয়, ঠিক আছে। 1 গ্রাম অনু যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, আর 1 গ্রাম অনু মানেই তো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। 1 গ্রাম অনু কার্বন ডাইঅক্সাইড মানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। এটাই 1 গ্রাম অনু মানে যে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যেটা হয় আণবিক ভরটা, বুঝে গেল, এটাই। এবারে দেখো 3 নম্বরটা,
3 নম্বর অপশানে কী আছে, 24 গ্রাম কার্বনের দহনে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড, যেটা একটু আগেই বলছিলাম যে 12 গ্রাম কার্বনের দহনে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কত ছিল, 44, তার 24 গ্রামে কত হবে, 24 গ্রামে 88 হবে, তাই তো, 44 × 2 88, ঠিক আছে, তাহলে ওইভাবে ওটা করে নিতে হবে। আর ওটা দেখাচ্ছি না সমীকরণটা, ঠিক আছে। কার্বন আর অক্সিজেনের দহনে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন সমীকরণটা জানো, একটু আগেই তো বলেছি। ব্যাস, এবার দেখো 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আর HCl এর বিক্রিয়ায়, 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এবং HCl এর বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণটা কত বার করতে বলেছে। এখানে সমীকরণটা জানতে হবে, এটা আনকমন তোমাদের কাছে, দেখে নাও। সেটা সমীকরণটা আমি একটু বলে দিচ্ছি। দেখো, বিক্রিয়ার সমীকরণটা এটাই হবে, ক্যালসিয়াম কার্বনেট HCl এর বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হয়। আর বলেছে যে প্রশ্ন আছে কি, যে 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনের সঙ্গে HCl এর বিক্রিয়ায় কতটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সে বার করতে বলেছে। তাহলে আমি সেই জন্য ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর বার করেছি, আর মানে গ্রাম আণবিক ভর, আর কার্বন ডাইঅক্সাইড গ্রাম আণবিক ভর। ক্যালসিয়াম কার্বনেট একটু আগে বার করে রেখেছি, তাই সেই জন্য এখানে আর বিস্তারিত বলিনি, লিখেছি 100 গ্রাম হয়, এটা 44 গ্রাম। তাহলে আমরা সমীকরণ দিয়ে পাচ্ছি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনের সঙ্গে HCl এর বিক্রিয়ায় 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনের সঙ্গে HCl কতটা, তাহলে 44/100 × 25, তাই তো, তাহলে কত হলো, 11 গ্রাম হবে, ঠিক আছে। তাহলে সেটাই হয়েছে উত্তর, এখানে করেছি, দেখো 11 গ্রাম, এর অপশানটা হবে উত্তরটা, ঠিক আছে। এই ছিল বাম স্তম্ভ মেলাও, অঙ্কগুলো হয়ে গেল। এবার পরবর্তী যে অঙ্ক, শূন্যস্থান পূরণ, দেখানো। রাসায়নিক বিক্রিয়ায় বলেছিল এখানে ড্যাশের পরিমাপযোগ্য পরিবর্তন ঘটে না, এটা হবে ভরের তো পরিমাপযোগ্য পরিবর্তন ঘটে না, তাই তো, পরিমাপযোগ্য পরিবর্তন ঘটে। একটু আগেই মানে এই এর যে প্রশ্ন ছিল যে কোন পরিমাপযোগ্য পরিবর্তন ঘটে কি বলে প্রশ্ন ছিল, তাই তো, সেটা এখানে একটু অন্যরকমভাবে দিয়েছে, ওই প্রশ্ন না দিয়ে। এবার দেখো, STPতে যে কোনো গ্যাসের 1 মোল অণুর আয়তন 22.4 লিটার। হ্যাঁ, এটা হচ্ছে, এটা 1 মোল অণুর না, আয়তনটা কত বলেছে, এখানে ড্যাশ ছিল, শূন্যস্থান পূরণ, এটা হবে 22.4 লিটার। 1 মোল অণুর আয়তনটা হোক 22.4 লিটার হবে, ঠিক আছে। তারপরে চুনাপাথরের চুনাপাথর মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, তাপ বিয়োজনে ক্যালসিয়াম, এখানে বলেছিল ড্যাশ ও ড্যাশ উৎপন্ন হয়, ড্যাশ এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ড্যাশের জায়গায় কী হবে, ক্যালসিয়াম অক্সাইড, মানে যেটাকে বলা হয় পোড়াচুন, ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখানে এটাই শূন্যস্থান ছিল, শূন্যস্থানগুলোর জায়গায় আমরা আন্ডারলাইন করেছি, ঠিক আছে। এইভাবে কিন্তু শূন্যস্থান মানে খুব প্রশ্নগুলো উত্তর দিতে হয়, ঠিক আছে। একটু আগেই তো আমরা দেখলাম ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজনে কী কী হয়, তাই তো, ড্যাশ ও কার্বন ডাইঅক্সাইড বলেছিল, তাই এখানে হবে উত্তরটা ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে। ব্যাস, এবারে সত্য মিথ্যা, এটা হলো শূন্যস্থান পূরণ হয়ে গেল। এবার সত্য মিথ্যা কী কী আছে দেখে নাও। এইভাবে প্রশ্নগুলো সাজিয়েছে আর কি, মানে আগের প্রশ্নগুলোর সঙ্গে এই বাড়তি এই প্রশ্নগুলো আছে, ঠিক আছে, বাড়তি এটা। তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্ন 7টা ছিল, তার মধ্যে 7টা না রেখে 5টা রেখে বাদবাকি এগুলো করেছে, ঠিক আছে। দেখো, এখানে সত্য মিথ্যা কী হবে, STPতে বলেছে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর 0.089 গ্রাম, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য, 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর STPতে। তারপরে বলেছে STPতে 22.4 লিটার কার্বন মনোক্সাইড মানে CO এবং 22.4 লিটার নাইট্রোজেন গ্যাসের ভর সমান, নাইট্রোজেন গ্যাসের ভর সমান। হ্যাঁ, ওদের ভর সমান, কেন দেখো, COর ভর বার করে, ভরটা কত হয়, কার্বন 12, অক্সিজেন 16, 12 আর 16 কত, 28, আর নাইট্রোজেন ডাইঅক্সাইড দেখো, আর নাইট্রোজেনের সেটাও 28, তাই তো। এবারে 22.4 লিটার এর আয়তন হতো 28, 22.4 লিটারে 4 লিটার আয়তনে, 22.4 লিটার আয়তনের যে কোনো গ্যাসের ভর মানে হচ্ছে তার যে আণবিক ভরটা, মানে গ্রাম আণবিক ভরটা, তাই তো। আর সিওর গ্রাম আণবিক ভর পেলাম 28, ওরও নাইট্রোজেনেও 28 পেলাম, তাহলে কি ওদের ভর তাহলে সমান, ঠিক আছে, 22 আয়তনের ভর সমান, তাই হয়েছে, তাহলে এখানে সত্য হবে। আর তারপর হচ্ছে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রমাণ ঘনত্ব সমান বাষ্প ঘনত্ব, এটা কি সত্য? না, গ্যাসীয় পদার্থ হলো যাই হোক না কেন, প্রমাণ ঘনত্ব সমান বাষ্প ঘনত্ব, এটা হয় না, এটা হলো মিথ্যা, বুঝে গেল। এই ছিল প্রশ্নগুলো, তার উত্তরগুলো আমরা করে দিলাম, আশা করি তোমাদের উপকারে আসবে, ঠিক আছে। তাহলে আজকে ছিল এই পর্যন্ত, ভালো থেকো।